প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি নুরনাহার টঙ্কা, প্রভাষক রসায়ন, রাজধানী আইডিয়াল কলেজ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তোমাদের সাথে আলোচনা করছিলাম রসায়ন প্রথম পত্রের কর্মমুখী রসায়ন নিয়ে। এই কর্মমুখী রসায়নের বিভিন্ন টপিকস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। এখন তারই ধারাবাহিকতায় যে আলোচনা আমরা করব সেটা হচ্ছে আমাদের ভিনেগার। ভিনেগার আলোচনা করার আগে আমরা মল্ট জিনিসটা কি সেটা সম্পর্কে জেনে নেব, যে মল্ট জিনিসটা কি। মল্ট হচ্ছে আমাদের এক ধরনের আমরা কি বলবো, যে শস্য দানাকে যদি আমরা ভিজিয়ে রাখি, সেটা হচ্ছে কি আমাদের বার্লির যে বীজ, সেটাকে যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে সেটা হচ্ছে অঙ্কুরোদ্গত হবে, এবং এই অঙ্কুরোদকে শুকিয়ে আমরা গুঁড়া তৈরি করি, একে বলা হয় মল্ট। অর্থাৎ নিম্ন তাপমাত্রায় আমরা যদি বার্লিকে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে বার্লি কি হবে, বার্লির বীজকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে বার্লির বীজ কি হবে, আমাদের অঙ্কুরোদ্গম হবে। এই অঙ্কুরোদ্গমকে যদি আমরা কি করি, যে অঙ্কুর হবে সেই অঙ্কুরটাকে আমরা কি করব, যদি আমরা সেই অঙ্কুরটাকে শুকিয়ে আমরা পাউডার তৈরি করি তাকে বলা হয় মল্ট। অনেক সময় আমাদের প্রশ্ন আসে মল্ট ভিনেগার কাকে বলে। মল্ট ভিনেগার হচ্ছে কি, এই যে আমরা মল্ট তৈরি করলাম, এই মল্ট থেকে যে ভিনেগার তৈরি করা হয় তার নাম হচ্ছে মল্ট ভিনেগার। আর মল্টটা হচ্ছে কি, আমরা বার্লির যে বীজ, সেই বীজকে যদি আমরা নিম্ন তাপমাত্রায় আর্দ্র বিশ্লেষণ করি তাহলে সেটাকে এসে একটা অঙ্কুর তৈরি করবে। এই অঙ্কুরকে আমরা শুকিয়ে পাউডার তৈরি করলে যে পাউডার পাবো তাকে আমরা বলি মল্ট, এবং এই মল্ট থেকে যে ভিনেগার তৈরি করা হয় তার নাম হচ্ছে আমাদের মল্ট ভিনেগার। এছাড়া আমাদের একটা প্রশ্ন আসে, ভিনেগার প্রস্তুতির মূল নীতি কি। সব থেকে বেশি ভিনেগার তৈরির মূল নীতি হচ্ছে আমাদের খেজুরের রস বা আখের রস থেকে আমাদের সব থেকে ভালো ভিনেগার তৈরি করার যে প্রধান উপাদান সেটা তৈরি হয়, অর্থাৎ এখান থেকে আমরা ভিনেগার তৈরি করে থাকি। তাহলে আমরা কি বলতেছি, চিনি বা আখের রসে আমরা জানি, আখের রসকে যদি আমরা কি করি, আমরা আত্ম বিশ্লেষণ করি কি করে, ইনভার্টেস নামক আমাদের প্রভাবকের উপস্থিতিতে বা ব্যাকটেরিয়ার উপস্থিতিতে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা জানি চিনি ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে যদি আমরা কি করি, জাইলেম আমাদের কি করা হয়, ফ্রুক্টোজকে আমরা যদি কি করি, জাইলেম প্রভাবে জাইলেম একটা প্রভাবক, এর প্রভাবকে ইথানল তৈরি হয়, এবং এই ইথানলকে আমরা যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি করি, আমরা হচ্ছে কি আমাদের কি তৈরি হলো, ইথানল তৈরি হলো। সেই ইথানলকে আমরা কি করব, তাহলে আমরা কি বললাম, আমরা যে ইথানল পাইলাম সেই ইথানলকে আমরা কি বলবো, অ্যান্টিব্যাকটেরিয়াল। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল যে প্রভাবক আছে, এই প্রভাবকের উপস্থিতিতে যদি বায়ুর অক্সিজেন চালনা করি তাহলে কি হবে, এই বায়ুর অক্সিজেন দ্বারা আমাদের ইথানল জারিত হয়ে আমাদের কি তৈরি হবে, ইথাইনিক অ্যাসিড তৈরি হবে। তাহলে আমরা ধাপগুলো কি পাইলাম, আমাদের ধাপগুলো হইলো যে আমাদের যে ধাপগুলো হলো সেটা হচ্ছে কি, আমরা আখের রসে যে চিনি, আমরা আখের রস এবং হচ্ছে আমাদের কি আখের রস আর আমাদের কি হচ্ছে চিনির রসে, চিনিকে যদি আমরা কি করি, আর্দ্র বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এবং এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে কি করব আমরা, এবং আমাদের এই সময় কি লাগবে, ইনভার্টেস নামক প্রভাবক লাগবে। তাহলে আমরা কি বলতেছি, যে আমাদের এটা আমরা জানি চিনির সংকেত C2011, একে যদি আমরা আত্ম বিশ্লেষণ করি কিভাবে, ইনভার্টেস নামক আত্ম বিশ্লেষণ করলাম, তাহলে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হলো, C12O6 এটা হচ্ছে গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ। এই যে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাইলাম, এই গ্লুকোজ বা ফ্রুক্টোজকে আমরা কি করব, যদি আমাদের জাইলেম প্রভাবকের উপস্থিতিতে কি তৈরি করবে, ইথানল তৈরি করবে। এই ইথানলকে আমরা কি করব, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাবকের উপস্থিতিতে অ্যাসিটোব্যাক্টর আমাদের প্রভাবকের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন চালনা করলে এটি জারিত হয়ে আমাদের ইথানিক অ্যাসিড তৈরি করে।
এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটা হলো আমরা বলি যে আমাদের ভিনেগার তৈরি করার মূলনীতি বা ভিনেগার প্রস্তুতি। তাহলে আমরা কি বলতেছি, প্রথমে আমরা কি করলাম, আখের রস বা চিনির রসে আমরা জানি আখের রসে যদি আমরা আমাদের কি করি ইনভার্টেজ নামক প্রভাবকের উপস্থিতিতে আদ্য বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাবো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে আমরা কি করি জাইলেম প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা কি করি প্রভাবে সেটি কি হবে আমাদের ইথানল তৈরি করবে। এই ইথানলকে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক প্রভাবকের যে উপস্থিতিতে তাহলে আমরা কি পাবো অ্যাসিডোব্যাক্টর নামক যে প্রভাবক আছে সেই অ্যাসিডোব্যাক্টর প্রভাবকের উপস্থিতিতে যদি বায়ুর অক্সিজেন চালনা করি তাহলে কি হবে এই ইথানল জারিত হয়ে আমাদের ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে। আর ভিনেগার হলো ইথানোয়িক অ্যাসিডের আমাদের কি আছে 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলতেছি আমাদের ভিনেগার। তাহলে আমরা ভিনেগার কাকে বলতেছি, যে ইথানোয়িক অ্যাসিড তার ভিতরে আমাদের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলবো হচ্ছে ভিনেগার। ঠিক আছে, তাহলে আমাদের মল্ট কাকে বলে আমরা বললাম, মল্ট হচ্ছে কি বার্লির যে বীজ আছে সেই বার্লির বীজকে যদি আমরা নিম্ন তাপমাত্রায় আদ্র বিশ্লেষণ করি তাহলে সেটি হচ্ছে অঙ্কুর তৈরি করবে। এই অঙ্কুরকে যদি আমরা কি করি শুকিয়ে পাউডার তৈরি করি তাহলে কি তৈরি হবে আমাদের পাউডার তৈরি হলে সেই পাউডারকে বলতেছে মল্ট। এই মল্ট থেকে যে ভিনেগার তৈরি হয় তাকে বলতেছে মল্ট ভিনেগার। এবং আমরা কি বলতেছি আমাদের এখন আছে ভিনেগার তৈরির মূলনীতি। সাধারণত আমরা জানি আখের রস এবং চিনির রসকে যদি আদ্র বিশ্লেষণ করি ইনভার্টেজ নামক প্রভাবকের উপস্থিতিতে তাহলে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাই। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে আমরা কি করি জাইলেম নামক প্রভাবকের উপস্থিতিতে আমরা প্রভাবে সে কি করে আমাদের ইথানল তৈরি করে। এই ইথানলতে আমরা বলছি অ্যাসিডোব্যাক্টর নামক যে প্রভাবক আছে এই প্রভাবককে যদি আমরা বায়ুর অক্সিজেন চালনা করি তাহলে কি হয় এটি বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড তৈরি করে। এই ইথানোয়িক অ্যাসিড হচ্ছে ভিনেগারের মূল উপাদান এবং এই যে ইথানোয়িক অ্যাসিডের 5 থেকে 6% জলীয় দ্রবণকে আমাদের বলা হচ্ছে ভিনেগার। এখন আমাদের খাদ্য দ্রবণের সংরক্ষণে ভিনেগার কিভাবে আমাদের কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা সেটাই দেখাবো। এখন সাধারণত আমরা জানি খাদ্যদ্রব্যে কি করে আমাদের যে অণুজীবগুলো থাকে সেটা হচ্ছে অ্যাসিডীয় মাধ্যমে প্রভাব বিস্তার করতে পারে না, অর্থাৎ পিএইচ যখন 4.75 থাকে তার নিচে সে প্রভাব বিস্তার করতে পারে না। এখন আমরা জানি ইথানোয়িক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, তাহলে সে কি করবে যখন আমরা খাদ্য লবণে ভিনেগার দেবো তখন কি করছে খাদ্য লবণের চারিদিকে সে একটা আবরণ তৈরি করবে। এই যে আবরণ তৈরি করা আবরণ তৈরি করে খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করার একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিতে সে কি করে একটা আমাদের খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে। তাহলে আমরা কি বলছি যে আমরা আমাদের কি বলতেছি যে খাদ্য আমরা যে আমাদের যে যদি আমরা খাদ্য দ্রবণে কি করি ভিনেগার যোগ করি তাহলে সেই খাদ্য দ্রবণের চারপাশে একটি আস্তরণ তৈরি করে খাদ্য দ্রবণের সংরক্ষণ করে। এই সংরক্ষণ হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে কি পিকলিং বলা হয়। আমাদের কি হচ্ছে এই সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হয় পিকলিং। এটা আমাদের কি করে যখনই সে আমাদের খাদ্য দ্রবণে প্রবেশ করে তখন কি হয়েছে আমরা জানি খাদ্য দ্রবণে কি আছে অণুজীব আছে, সেই অণুজীবের সাইটোপ্লাজমে সে কি হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি করা মানে হচ্ছে পিএইচ আমাদের কি হচ্ছে আমাদের পিএইচটা কমে যাচ্ছে। যখনই পিএইচটা কমে যাচ্ছে তখন সে অণুজীবের বংশ বিস্তার আর করতে পারে না, অর্থাৎ অণুজীবের যে গঠন সেটা হচ্ছে ভেঙে যাচ্ছে। এই গঠন ভেঙে যাওয়া আমরা বলতেছি যে এই যে গঠনটা ভেঙে যাচ্ছে তাহলে কি হচ্ছে গঠনটা আমাদের এই যে অণুজীবের ভিতরে আমরা জানি হচ্ছে আমাদের কি আছে যে অণুজীবের যে আমরা বলতেছি যে আমাদের যে বিভিন্ন রকম অণুজীবী আছে সেটা হচ্ছে আমাদের এনজাইম গঠিত যে সকল জিনিস আছে সেই এনজাইম কি আছে অণুজীবগুলো হলো এনজাইম দিয়ে গঠিত। এই এনজাইম কি করে এই এনজাইম হচ্ছে কি হচ্ছে আমাদের খাদ্য দ্রবণে যেটা আছে সেটা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। অর্থাৎ যদি এই যে আমাদের ভিনেগার কি করে আমাদের এই এনজাইমের কাঠামোটাকে ভেঙে দেয়। কি রকম করে আমাদের এনজাইম আমাদের যেটা আমরা জানি নাইট্রোজেন বেস দিয়ে গঠিত। এই নাইট্রোজেনে আমরা জানি 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। এই মুক্তজোড় ইলেকট্রন প্রভাবক রূপে কাজ করে। সে কি করে নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে আমাদের এনজাইমকে গঠনটাকে হ্রাস করে দেয়, সে আর প্রভাবক রূপে কাজ করতে পারে না। এইভাবে কি করে আমাদের ভিনেগার হচ্ছে কি এনজাইম থেকে বিভিন্ন অণুজীব থেকে আমাদের খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে। তাহলে এই কারণে আমাদের
কিন্তু খাদ্যদ্রবণে ভিনেগার ব্যবহার করা হয়, যে ভিনেগার খাদ্যদ্রব্য সংরক্ষণ কাজে ব্যবহার করা হয়। তাহলে আমরা জানি ভিনেগারের ভিতরে থাকে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড কি হয়েছে আমাদের যায় আদ্র বিশ্লেষিত হয়, আদ্র বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে। আমরা জানি আমাদের যে অণুজীবগুলো আছে তার এনজাইম হচ্ছে কি নাইট্রোজেন বেস দিয়ে গঠিত আমাদের এনজাইম। এই যে এটা আমাদের হচ্ছে আমাদের প্রভাবক রূপে কাজ করে। কি করে এই যে অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেন এই অ্যাক্টিভ প্রান্তের সাথে যুক্ত হয়ে কি করে এর প্রভাবক ক্ষমতাকে নষ্ট করে দেয়। এখানে এসে যুক্ত হয়, এই কারণে এর এই অ্যাক্টিভ প্রান্ত অর্থাৎ প্রভাবন ক্ষমতাকে নষ্ট করে দেয়। এইভাবে কি হয়েছে যেহেতু সে প্রভাবক ক্ষমতাকে নষ্ট করে দেয় অর্থাৎ আমাদের অণুজীব কিন্তু ধ্বংস, আমাদের কি হয়েছে আমাদের বংশ বিস্তার আর করতে পারে না, অর্থাৎ এর কাঠামো ভেঙে যায়। যেহেতু এনজাইমের কাঠামোটাই ভেঙে যায় এই কারণে আমরা বলতেছি অণুজীবের কাঠামোটাও ভেঙে যায়। এই কারণে আমাদের যেহেতু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি হয়ে যায় এই কারণে অধিক পরিমাণ প্রতিকূল পরিবেশ কিন্তু সৃষ্টি হয় না যেখানে অণুজীব তার বংশ বিস্তার করতে পারে। এই জন্য আমরা কি করি যে আমাদের ইথাইনিক অ্যাসিড এবং ইথাইনিক অ্যাসিডের লবণ, একটা হচ্ছে কি 3% ইথাইনিক অ্যাসিড এবং আমাদের 4% ইথাইনিক অ্যাসিডের লবণকে সাধারণত খাদ্য সংরক্ষণ করার কাজে বেশি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ইথাইনিক অ্যাসিড এবং ইথাইনিক অ্যাসিডের লবণকে কিন্তু আমরা কি করি, কেন আমাদের এই ইথাইনিক অ্যাসিড এবং ইথাইনিক অ্যাসিডের লবণ ব্যবহার করা হলো, তোমরা বাফার দ্রবণ করেছো, এইখানে যেহেতু আমাদের ইথাইনিক অ্যাসিডটা আমাদের পুরো ইউজ হয় এই কারণে, কারণ আমরা বলছি যে এখানে একটা সময় হওয়ার কারণে ইথাইনিক অ্যাসিডের কি হয়েছে ঘনমাত্রা কমে যায়, বিয়োজন দ্রবণের ঘনমাত্রা, এই কারণে কিন্তু আমরা পুরো যাতে আমাদের যে আমরা পুরোই অ্যাসিড দ্রবণটা পাই এই কারণে আমরা কি করি যে আমাদের ইথাইনিক অ্যাসিডের সাথে অনেক সময় ইথাইনিক অ্যাসিডের লবণকে মিশিয়ে ভিনেগার হিসেবে ব্যবহার করা হয়। মূলত এটা হচ্ছে কি আমাদের এনজাইমের যে কাঠামো সেটা ভাঙতে আমাদের সাহায্য করে হচ্ছে আমাদের ভিনেগার। এই কারণে আমরা আমাদের ভিনেগার হিসেবে আমাদের খাদ্য সংরক্ষণ করার কাজে আমাদের ভিনেগার ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন আমরা যে জিনিস সম্পর্কে জানবো সেটা হচ্ছে টয়লেট ক্লিনার। এর আগে আমরা শিখেছিলাম গ্লাস ক্লিনার হিসেবে কেন সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় না, কিন্তু এখন আমরা শিখবো টয়লেট ক্লিনারে কেন সোডিয়াম হাইড্রোক্সাইডই কিন্তু মূল উপাদান, অর্থাৎ খাদই কিন্তু মূল উপাদান। এটা নিয়ে আমরা কথা বলবো যে টয়লেট ক্লিনার কিভাবে ময়লা পরিষ্কার করে। এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে টয়লেট ক্লিনার। আমাদের প্রশ্ন হচ্ছে টয়লেট ক্লিনার কি, যে সকল রাসায়নিক উপাদান দ্বারা টয়লেটের দুর্গন্ধ দাগ দূর করে টয়লেটকে জীবাণুমুক্ত করা হয় তার নাম হচ্ছে টয়লেট ক্লিনার। টয়লেট ক্লিনারের রাসায়নিক উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, গ্লিসার, আমাদের হচ্ছে সাবান এবং হচ্ছে ব্লিচিং পাউডার। এখন টয়লেট ক্লিনার কিভাবে কাজ করে, যখন আমরা জানি টয়লেট ক্লিনার প্রধান উপাদান হচ্ছে খার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই টয়লেট ক্লিনার কি করে, যখন আমরা টয়লেট ক্লিনার দিয়ে টয়লেটকে পরিষ্কার করি তখন এখানে আমাদের কি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড তেল টয়লেটে যে ময়লা এবং তেল চর্বেছে তার সাথে বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি করে। এই সাবানের আমাদের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আমাদের পানি আকর্ষী আর একটা হচ্ছে পানি বিকর্ষী। যে অংশটা পানি আকর্ষী সে পানির সাথে চলে যায় এবং যেটা পানির বিকর্ষী সেটা হচ্ছে ময়লার চারপাশে একটা আবরণ তৈরি করে এবং ময়লাকে আমাদের ফ্লোর থেকে তুলে নিয়ে আসে। যখন এই যে আমাদের ফ্লোর থেকে তুলে নিয়ে আসলো এরপরে কিন্তু ময়লার যে আমাদের যে মানে কণাগুলো দ্বারা গঠিত সেই কণাগুলো কিন্তু একটা বড় আকার তৈরি করতে পারে না, কারণ কণাগুলোর ভিতরে বিকর্ষণ কাজ করলে সমধর্মী চার্জ হওয়ার কারণে এরা কিন্তু পরস্পরের সাথে যুক্ত হতে পারে না। পরস্পরের সাথে যুক্ত না হলে পারে পানিটাকে আমরা সহজেই কিন্তু অপসারণ করতে পারি। এই হচ্ছে আমাদের কথা। তাহলে আমরা কি বললাম যে আমাদের আমরা জানি যে আমাদের টয়লেটে যে সকল তেল বা চর্বি বা ময়লা থাকে এরা যখন এর সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমাদের সাবান এবং আমাদের গ্লিসারিন তৈরি করে। এই সাবানের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে পানি আকর্ষী, একটা হচ্ছে পানি বিকর্ষী। যে পানি আকর্ষী সে পানির সাথে চলে যায় এবং যে পানি বিকর্ষী সেটা হচ্ছে ময়লার চারপাশে একটা আবরণ তৈরি করে। এর ফলে ময়লাগুলোকে ঘিরে রাখে এবং ময়লাগুলোর কণাগুলো যেহেতু পরস্পরের সাথে সমধর্মী হয় পরস্পরকে বিকর্ষণ করে, এই কারণে কি করে একটা আমাদের ময়লাগুলো ফ্লোর থেকে উঠে ফ্লোর থেকে আমরা সহজেই পানি যোগে অপসারণ করতে পারি এবং জমাট বাঁধতে পারি না। ময়লাগুলোর সাথে তীব্র খারে থেকে ঝকঝকে তপ্ত হয়ে যায়, অর্থাৎ ময়লাগুলো যেহেতু আমাদের পানি
আকর্ষীয় অংশের সাথে মানে বিকশিত অংশের সাথে সেটার অংশের সাথে চলে যায়, অর্থাৎ ফ্লোর থেকে সে কিন্তু আমাদের সাবানের অংশের সাথে উঠে আসলো। উঠে আসার পরে সে কি করলো যে আমরা পানিটাকে যাতে সহজে অপসারণ করতে পারি এবং ময়লাগুলো কিন্তু সহজে জমাট বাঁধে না, কারণ এরা হচ্ছে পরস্পরের ভিতরে মানে কণাগুলোর ভিতরে পরস্পরের আকর্ষণ ধর্ম কারণে এরা পরস্পরে মানে কণাগুলোর ভিতরে কোনো রকম মানে আকর্ষণ থাকে না, বিকর্ষণ থাকে, কারণ এরা হচ্ছে সমধর্মী জাত বিশিষ্ট। এই কারণে ময়লাগুলো জমাট বাড়তে পারে না এবং পানির যোগে আমরা সহজে অপসারণ করতে পারি। এই হচ্ছে আমাদের আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড কেন আমাদের গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করি না সেটাও বলেছি, কারণ এটি কাঁচের যে মূল উপাদান তার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে এবং এর ফলে কি হচ্ছে, যেহেতু আমাদের প্রধান উপাদানের সাথে বিক্রিয়া করে অর্থাৎ কাজযোগ্য ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এই কারণে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এই কারণে সে কি করছে আমরা ব্যবহার করি না, আমরা এর গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করি হচ্ছে অ্যামোনিয়া। এই হচ্ছে আমাদের গ্লাস ক্লিনার এবং হচ্ছে আমাদের গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনারের যে সকল প্রশ্ন। এরপর আমাদের একটা আছে আমাদের লাইক ডিসলভ লাইক। এই নীতিটা তোমরা এর আগেও পড়েছো, সেটা হচ্ছে কি সমজাতীয় রাসায়নিক দ্রব্য সমজাতীয় রাসায়নিক দ্রব্যে দ্রবীত হয়, অর্থাৎ জৈব দ্রব্যকে দ্রবীত হয়, অজৈব যৌগ অজৈব দ্রব্যকে দ্রাবিত হয়, সমজাতীয় রাসায়নিক দ্রব্য সমজাতীয় দ্রাবকে দ্রবীত হয়। এই নীতিকে বলা হয় লাইক ডিসলভ নীতি। এই আমাদের ক নম্বরের প্রশ্ন আসে লাইক ডিসলভ নীতি, সমজাতীয় রাসায়নিক পদার্থ সমজাতীয় রাসায়নিক পদার্থে দ্রবীভূত হয়, একে বলা হয় আমাদের কি লাইক ডিসলভ লাইক নীতি। এখন আমাদের আরো কিছু প্রশ্ন এসে থাকে, সেটার নাম হচ্ছে সাসপেনশন বা কোয়াগুলেশন। এরকম আমাদের কিছু কিছু প্রশ্ন এসে থাকে যে সাসপেনশন বলতে কি বুঝো। এখন সাসপেনশন কাকে বলে? সাসপেনশন হচ্ছে যদি একটা অসমমিত তরল মিশ্রণে কোনো একটা কঠিন পদার্থ থাকে, সেই কঠিন পদার্থের আমাদের কণার আকার যদি 10⁻⁻10 আমাদের 10⁻4 থেকে 10⁻6 সেন্টিমিটার হয়, তাহলে তাকে আমরা বলি সাসপেনশন। অর্থাৎ একটি অসমমিত মিশ্রণে কঠিন পদার্থের কণার আকার যদি 10⁻4 থেকে আমাদের 10⁻7 সেন্টিমিটার হয়, তাহলে তাকে সাসপেনশন বলা হয়। যে সকল অসমমিত মিশ্রণে আমাদের কঠিন কণার যে আকার বা কঠিন পদার্থের আকার 10⁻4 থেকে 10⁻6 সেন্টিমিটার হয়, সেই সকল অসমমিত তরল মিশ্রণকে বলা হয় সাসপেনশন। এখন ক্লোয়েড কাকে বলা হয়? আমাদের ক্লোয়েড করতেছে যে অসমমিত মিশ্রণে, এখন আমরা বলতেছি ক্লোয়েড। যদি আমাদের ক্লোয়েডের আকার 10⁵ থেকে 10⁻7 হয়, আমরা সাসপেনশন বললাম যে একটি অসমমিত মিশ্রণে যদি কঠিন পদার্থের কণার আকার 10⁻4 থেকে 10⁻6 সেন্টিমিটার হয়, তাহলে সেই দ্রবণটাকে বলতেছে আমাদের কি সাসপেনশন। এবং আমাদের কোয়াগুলেশন হচ্ছে কি, আমাদের ক্লোয়েড কণা হচ্ছে কি, যে যদি কোনো অসমমিত মিশ্রণে অপদ্রব্য থাকে, সেই অপদ্রব্য কণার আকার যদি 10⁻5 থেকে 10⁻7 হয়, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে আমাদের ক্লোয়েড। একটা হচ্ছে আমাদের সাসপেনশন, একটা হচ্ছে আমাদের ক্লোয়েড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাসপেনশন এবং ক্লোয়েডের আমাদের কথা। এখন আমাদের বলতেছে ইমালশন কাকে বলে। আমাদের অনেক সময় প্রশ্ন আসে ইমালশন কাকে বলে। ইমালশন আমরা বলবো ইমালশন কাকে বলে। ইমালশন হচ্ছে একটা আমাদের অমিশ্রণীয় তরল দ্রবণের ভিতরে যদি অপর একটি তরল আমাদের দ্রবিত থাকে এবং সেই তরল আমাদের যে তরল দ্রবের যে কণা তার ব্যাস যদি আমাদের কত হয় 10⁻5 থেকে 10⁻4 হয়, তাহলে তাকে আমরা বলতে সেন্টিমিটার হয়, তাহলে তাকে আমরা বলবো ইমালশন। অর্থাৎ একটা তরল অমিশ্রণীয় দ্রবণের ভিতরে যদি তরল পদার্থের যে কণাগুলোর ব্যাস সেটা হচ্ছে 10⁻4 থেকে 10⁻5 সেন্টিমিটার হয়, তাকে বললো আমরা ইমালশন। যেমন দুধ একটা ইমালশন, মাখন, তেলে আমাদের পানিতে তেলের ইমালশন হচ্ছে দুধ এবং হচ্ছে আমাদের তেলের পানির ইমালশন হচ্ছে মাখন।
তাহলে আমরা কি বললাম, ইমালশন যদি কোনো একটা অমসৃণ তরল দ্রবণের ভিতরে কিছু অন্য একটা তরল দ্রব থাকে, সেই তরল দ্রবের কণাগুলোর আকার ব্যাস যদি আমাদের 10/4 থেকে 10 আমাদের 10^5 থেকে 10/4 সেন্টিমিটার হয়, তাকে বলবো আমরা ইমালশন। যেমন দুধ, মাখন, এগুলো হচ্ছে একটা ইমালশন। যেমন হচ্ছে তেলে, আমাদের পানিতে তেলের ইমালশন হচ্ছে কি, আমাদের পানিতে তেলের ইমালশন হচ্ছে দুধ, এবং তেলে আমাদের তেলে হচ্ছে পানির ইমালশন হচ্ছে মাখন। এটা হচ্ছে আমাদের ইমালশনগুলো। ক্লোয়েড গেল, এরপরে হচ্ছে আমরা সাসপেনশন। আমরা বলছি কি যে একটা কঠিন, আমাদের অমিশ্রণ তল মিশ্রণের ভিতরে যদি কঠিন পদার্থ আমাদের আকার হয়, তারপরে হচ্ছে আমাদের আসতেছে কি ক্লোয়েড। ক্লোয়েডের ভিতরে হচ্ছে কি অপদ্রব্য পদার্থের আকার নিয়ে আমরা আলোচনা করেছি। আর ইমালশনে বলতেছি আমরা তরল অমিশ্রণে তরল, আমাদের যে তরল কণা থাকবে সেই কণাগুলোর ব্যাস নিয়ে আমরা কথা বলছি। এই হচ্ছে আমাদের তিনটা জিনিস, একটা আছে ক্লোয়েড, একটা আছে সাসপেনশন, একটা আছে ইমালশন। যদি আমাদের এই ক্লোয়েডই কিন্তু ইমালশনের আরেকটা শ্রেণী, ঠিক আছে। আমাদের ক্লোয়েডের আরেকটা শ্রেণী হচ্ছে ইমালশন, যেখানে দুইটা মাধ্যম থাকবে, একটা হচ্ছে আমাদের স্থিতি মাধ্যম, একটা হচ্ছে বিস্তার মাধ্যম, একটা হচ্ছে বিস্তৃতি মাধ্যম। এই হচ্ছে আমাদের দুইটা মাধ্যম থাকে, একটা হচ্ছে বিস্তার মাধ্যম, একটা হচ্ছে বিস্তৃতি মাধ্যম।